আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিসির নতুন একটি অনলাইন ক্লাসরুমে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র অনুপম দ্বিতীয় পর্ব নিয়ে। আমাদের প্রথম পর্বে আলোচনা করেছিলাম অনুপমের প্রথম গল্পের প্রথম ভাগটা। আজকের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পরবর্তী গল্পটি। আমরা গল্পের মূল আলোচনায় চলে আসি। এখানে বলা হচ্ছে, বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসিতে হইল। কন্যার পিতা সোমনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম সচক্ষে দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। আমরা কিছু লাইন বইয়ের মধ্যে দাগাই। প্রথমে দাগাই আমরা, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতায় আসিতে হইল, অর্থাৎ কন্যার পরিবার অর্থাৎ বাবাকেই কী করতে হলো, কলকাতা আসতে হলো বিবাহ উপলক্ষে। কন্যার পিতার নাম আমরা দাগাই, তার নাম হচ্ছে সোমনাথ বাবু। এবং আরেকটি জিনিস দাগায়, তা হচ্ছে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষু দেখেন। অর্থাৎ এমসিকিউ আসতে পারে যে বিবাহের কয়দিন পূর্বে অনুপমের বাবা অর্থাৎ সোমনাথ সেন প্রথম অনুপমকে সচক্ষে দেখেন, তাহলে 3 দিন পূর্বে। আনসারটা কী হবে? 3 দিন পূর্বে। এবং আশীর্বাদ করিয়া যান, বয়স তার 40 কিছু এপারে বা উপরে। ঠিক আছে, আমরা আরেকটি জিনিস দেখাই তা বইয়ের মধ্যে, তা হচ্ছে বয়স তার 40। এই জিনিসটা দেখাই, বয়স তার 40। যদি এই এমসিকিউ বা পরীক্ষা যদি আসে যে সোমনাথ বাবুর বয়স কত, তাহলে আমরা এমসিকিউ দেখাবো যে 40 বছর। ঠিক আছে, তারপর কিছু বর্ণনা দেওয়া আছে, তার চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে, বীরের মধ্যে দেখিলাই সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো চেহারা। তো আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন বোধশক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো চেয়ে কম নয়, সেইটিকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন। সোমনাথবাবু এই কথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা হু বা হে কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়ে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি সোমনাথবাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারেই কোনো তেজ নাই। বিহার সম্প্রদায়ের আর যাই হোক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। সোমনাথবাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলে দিতে গেলেন না। আমরা যতটুকু পড়লাম একটা সামারি করে আমি তোমাকে বলি। যখন সোমনাথবাবু কন্যাপক্ষকে পাত্রপক্ষকে যখন দেখতে আসেন কলকাতায়, তখন অনুমান মামা অর্থাৎ তার অনুমান মামা বিভিন্নভাবে প্রচার করতেছে তাদের পারিবারিক স্ট্যাটাস, তাদের পরিবার কি জিনিস, হ্যান ত্যান, তো এগুলো প্রচার করতেছে। অর্থাৎ তাদের এই অভিজাতটাকে সে ফুটিয়ে তুলতে চাচ্ছে আর কি অনুমান মামা, অর্থাৎ একটা ডোমিনেন্স টাইপ করতে চাচ্ছে ব্যাপারটা। তো যেহেতু সোমনাথ সেন একদমই সরল মনের মানুষ, একদমই গম্ভীর টাইপের ব্যাপারটা, তো তিনি এই আলোচনা একদমই যোগই দিলেন না, তিনি শুধু হ্যাঁ হু করতেছিলেন। তো মামা তখন একটা জিনিস খেয়াল করলেন যে কি নেই, তার সোমনাথ সেনের কি নেই, কোনো রকম টেস্ট নেই, যেটা আমার কাছে খুব ভালো লাগলো। যেহেতু বিহার সম্প্রদায়ের কোনো টেস্ট নেই, এটা ব্যাপারটা ভালো লাগছে আর কি মামার। ঠিক আছে, তারপরে বিদায় দেওয়ার সময় অনুমান মামা কি করছে, মাত্র সংক্ষেপে বিদায় দিয়ে দিল, অর্থাৎ গাড়িতে তুলিতে গেল না। আমি যেটা করি অনেক সময় মেহমান আসলে, যে আমরা মেহমান যখন যাই তখন কি করি, গাড়িতে তুলে দিই। এটা একটা আতিথেয়তার মধ্যে পড়ে আর কি ব্যাপারটা। তো যেটা মামা করে নেই, শুধুমাত্র বিদায় দিচ্ছে একটা মৌখিকভাবে, এটাই। তো পরবর্তী চলে আসি। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। এখানে পণ মানে হচ্ছে যৌতুক প্লাস যা যা এই অ্যামাউন্ট বিয়ের সময় দেওয়া হবে আর কি, আদান প্রদান করা হবে, এটাই। তো মামা নিজেকে অসামান্য চতুর বলিয়া অভিমান করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক কত স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়েছিল। অর্থাৎ যেহেতু তার মামা একদম চালাক একটা লোক ছিল, তো যেহেতু তিনি ঠকবেন না, কোনো কিছুতেই ঠকবেন না কারো কাছে, তো বিয়ের আগেই টাকা কতটুকু হবে, অঙ্ক কতটুকু হবে, গহনা কত ভরির দিবে মেয়ে পক্ষ থেকে, তারপর সোনা কত দরের হইবে, এই সব কিছু তিনি কি করেন, একদম পাকাপাকি বেঁধে থাকেন। ব্যাপারটা হচ্ছে ওইটা। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলামই না, জানিতাম না দেন আপনার কি স্থির হইল। অর্থাৎ যেটা অনুপম সবচেয়ে ভালো একটা দিক, যে অনুপম এইসবের মধ্যে কি ছিল না, একদমই ছিল না। তো কিন্তু তার একটা দোষ ছিল, দোষটা হচ্ছে
অনুপম নিজের কোনো কিছু ছিল না, কোনো রকম ব্যক্তিত্ব বলতে কোনো রকম কিছু ছিল না। তো ওই জন্য মূলত এই ক্যারেক্টারের মধ্যে যেহেতু কোনো রকম ব্যক্তিত্ব নেই, তো ওই দিকটা অনুপমের সবচেয়ে কি একটা ব্যাকওয়ার্ড আর কি ব্যাপারটা। কিন্তু অনুপম নিজের কোনো কি ছিল না, কোনো রকম লোভ, তার মামার মতো কোনো রকম ওই রকম মানসিকতা ছিল না, এটাই। তো তারপরে চলে আসি আমরা মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সেই অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ এটা অনুপম ভাবতেছে যে এই দেনা পাওনা অর্থাৎ যৌতুকের যে ব্যাপারটা, এটা বিবাহের একটা প্রধান অংশ, এবং এইগুলো আর কি। তো বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। ঠিক আছে, যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধি লড়াই জিতবেন, একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাচুক আর যে মরুক, অর্থাৎ ডু অর ডাই সিচুয়েশনের মধ্যেও এখানে মামা সবসময় কী করবে, জিতবে, মানে জিতার একটা মনোমানসিকতা রাখে আর কি। এখন অপরপক্ষ ধনী হোক গরিব হোক ব্যাপারটা ওইটা না, মানে সব দিক থেকেই তারা জিতবে, ওইরকম একটা মনোমানসিকতা রাখে ওইটা তার মামা। তো গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়ে গেল। বাহক এত গেল যে, অর্থাৎ এটা অনুপমের পক্ষের কথা বলেছে, যে বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানে রাখিতে হয়, তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে নাকাল হইতে হবে। সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। অর্থাৎ এই গায়ে হলুদ যাওয়ার পরে বিয়ে যেটা একদম প্রধান অংশ, বিয়েতে যখন পাত্রপক্ষ থেকে যখন একটা কি যাবে, এটা আমি ওয়ার্ডটাই ভুলে গেলাম, বরযাত্রী বলো না অনেকে, আমরা বরযাত্রী গিয়ে কন্যাপক্ষকে নিয়ে আসে এরকম টাইপ আর কি। অর্থাৎ বরযাত্রী এতগুলো যাবে, মানে এতজনকে তারা ইনভাইট করছে অনুপমের মামারা, যে এতজন বরযাত্রী যাবে যে, তা এইরকম বরযাত্রীকে, এত সংখ্যক বরযাত্রীকে যে তোমার মানে ম্যানেজ করতে, প্লাস তাদেরকে অতিথি আপ্যায়িত করতে, মানে এই কনে পক্ষকে যে নাকানে চাবুনে খেতে হবে, মানে একটু হিমশিম খেতে হবে অবস্থাটা, এই চিত্রটা কল্পনা করে অনুপমের মা ও তার মামা মানে কি হচ্ছে, মানে বিস্তর হাসিলেন আর কি, এটাই। তারপরে মানে যাওয়া শুরু করলো বরযাত্রীরা এই কনেপক্ষের বিয়েতে। তো এখানেই চলে আসি আমরা, ব্যান্ড বাঁশি সগর কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চশব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বড় বড় কোলাহলের মত্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন দরিত বিতরিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাড়িতে জড়ি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চড়িয়াছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা সংকুলন হয় অশক্ত, তাহার পরে সমস্ত আয়োজন অত্যন্ত নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে সোমনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। অর্থাৎ এই তার মামা যেটা কল্পনা করেছিল যে যেহেতু ধনী পরিবারের সাথে তাদের কন্যার বিবাহ হচ্ছে, তো তাদের যে মানে আয়োজনটা থাকবে, মানে তার মামার কল্পনা ছিল যে এটা খুবই হাই ক্লাস হাইফাই থাকবে আর কি। কিন্তু তারা গিয়ে দেখে যে এটা একদমই নিতান্ত মধ্যম রকমের, প্লাস উঠানের মধ্যে আয়োজনটা ছিল এটা একদমই ছোট ছিল আর কি, ব্যাপারটা মিডিয়াম সাইজ ছিল আর কি, যেখানে বরযাত্রী সকলে কি হচ্ছে না, জায়গা সংকুলন হচ্ছে না। তো এটার সাথে আমরা কনে পক্ষের বাবা যে মানে ব্যবহারটা থাকে একদমই কি মানে কাচুমিচু যে ব্যবহারটা থাকে, মানে একদমই গলে যাওয়ার যে ব্যবহারটা বরযাত্রীর সঙ্গে, এই স্বভাবটা কি ছিল না, সোমনাথ বাবু ছিল না। মানে সোমনাথের নিজস্ব একটা ক্যারেক্টার ছিল, ব্যাপারটা হচ্ছে ওই রকম। তো তার বিনয়টা অজস্র নয়, মুখেতে কথাই নাই, কোমরে চাদর বাঁধা, গলা ভাঙ্গা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীরে তার একটি উকিল বন্ধু। যদি নিয়ত হাত জোর করিয়া মাথা হেলাইয়া নম্রতা স্মিত হাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়া হইতে শুরু করিয়া বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতেই এটা এসপার হয়ে যেত। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে যে যদি বরযাত্রী যখন কি করা হয়, ওয়েলকাম করা হয়, তখন যদি এই সোমনাথের একটা বন্ধু ছিল উকিল বন্ধু,
তো তার উকিল বন্ধু যদি এরকম গদগদ করে মানে এরকম মাথা নিচু করে হেড করে যদি তাদেরকে যদি ওয়েলকাম দিতে না করতো, তো ওইখানে কি করতো অনুপম মামা স্পেয়ার করে দিতে বিষয়টা, যেহেতু সব কিছু তার অপছন্দ হচ্ছিল ব্যাপারটা ওই জন্য। তো সব কিছু ভালোই গেল। তারপরে তাদের পুরো বরযাত্রীটা কি হলো, বিয়ের উঠানে চলে গেল। আমি সবাই বসিবার কিছুক্ষণ পরেই মামা সোমনাথ বাবুকে বাসার ঘরে ডাকিয়া লইয়া গেলেন, অর্থাৎ অনুপম যাওয়ার পরেই তার মামা সোমনাথকে কি করলেন, পাশের ঘরে ডাকিয়ে নিয়ে গেলেন। কি কথা হইল জানি না, কিছুক্ষণ পরেই সোমনাথ বাবু আমাকে আসিয়া বলিলেন, বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা মূল্য কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। আমরা এই লাইনটা বইয়ের মধ্যে দেখাই যে মামার একমাত্র লক্ষ্য হচ্ছে তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। তার ভয় তার বেহাই তাকে গহনার ফাঁকি দিতে পারেন, বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলিবে না। অর্থাৎ মামা ভয় পাচ্ছে যে যেহেতু বিয়ের আয়োজনটি ছিল একদম নিতান্ত মধ্যম রকমের, প্লাস কি বলে মানে যে জায়গাটাতে বিয়ে হচ্ছিল ওখানটাতে একদমই জায়গা হওয়া, সংকলন হওয়া একদমই মানে কষ্টকর হয়ে যাচ্ছিল। তো এইসব কিছু দেখে মামার মনে একটা খটকা লাগে যে যদি তার যৌতুক যেটা দেওয়ার কথা মানে এত টাকা এত ভরি, যদি ওখানে যদি কিছু গোলমাল করে এরকম, তাহলে ব্যাপারটা তো আর বিয়ে হয়ে যাওয়ার পর তো আর কিছু করতে পারবো না। তো ওই জন্য মূলত কী করছে অনুপম মামা বিয়ের আগে মানে বিয়ের ওই আসলেই কী করছে মানে দেখা ব্যাপারটা কীরকম জানি লাগে, কিন্তু অনুপম মামা এটা করছে। তো বিয়ের আসলেই কী করলো, এই সোনা যেগুলো দিচ্ছে গহনা যেগুলো দিচ্ছে ওইগুলোকে শ্যাকরা একজন নিয়ে গেছে, অনুপম মামা তার সাথে একজন শ্যাকরাকে নিয়ে গেছে। তো ওই শ্যাকরাকে দিয়ে ওই গহনাগুলো কী করলো, পরীক্ষা করলো ওইখানে বিয়ের আসরে। তো এইসব কিছু সোমনাথ বাবুর কী করে মানে যেহেতু তার একটা ব্যক্তিত্ব আছে আলাদা, তো এইসব জিনিস তাকে মনক্ষুণ্ণ করে বা তিনি ব্যতীত হন, তার এটা প্রেস্টিজে লাগে ব্যাপারটা। তো এই দিকটা আলোচনা করার জন্য এই সোমনাথ বাবু কী করেন, অনুপমকে বিবাহ আসর থেকে নিয়ে যান। এই বলে যে বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে এটা বলে অনুপমকে সাথে নিয়ে যান, অর্থাৎ তোমার মামা যে এগুলো করতেছে এই ব্যাপারে তোমার মতামত কি, এটাই জানতে চান। তো আমরা চলে আসি গল্পতে। বাড়ি ভাড়া, সৌগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছিলেন দেওয়া থেওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করিয়া চলিবে না, একটু যেটা তোমাকে বললাম। সেই জন্য বাড়ির শেখরাকে শুদ্ধ সংজ্ঞা নিয়েছিলেন। ঠিক আছে, পাশের ঘরে গিয়া দেখিলাম মামা এক তক্তপোষে এবং শেখরা তাহার দাড়িপাল্লা কোষ্ঠী পাথর প্রভৃতি লইয়া মেঝেই বসিয়া আছে। সোমনাথ বাবু আমাকে বলিলেন, তোমার মামা বলে দিচ্ছেন বিবাহের কাজ শুরু হইবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন। ইহাতে তুমি কি বলো? অর্থাৎ সোমনাথ বাবু যে জিনিসটা খেয়াল করতেছেন মানে ব্যাপারটা যেটা খুবই অকওয়ার্ড, যেটা ওই অকওয়ার্ড জিনিসটা অনুপমের একটা মতামত হচ্ছে যে তোমার মামা যেগুলো করতেছে তোমার মতামত কি, ব্যাপারটা একটু বলো। তো তার মামা হেড করিয়া চুপ করিয়া অনুপম কি করলো, মাথা হেড করিয়া চুপ করিয়া রহিল। মামা বলিলেন, ও আবার কি বলিবে, আমি যা বলিব তাই হইবে। অর্থাৎ তার মামা বলছে যে অনুপম আর কি বলবে, আমি যেটা বলবো এটাই হবে। তো সোমনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, সেই কথা তবে ঠিক, মানে অনুপম দিকেই বলেছে কথাটা, যে সেই কথা তবে ঠিক, উনি যা বলিবেন তাই হইবে, এই সম্বন্ধে তোমার কিছুই বলিবার নাই। আমি একটু ঘর নাড়ার ইঙ্গিতে জানিলাম, অর্থাৎ অনুপম এইসব কথাই আমার সম্পূর্ণ অনাধিকার। তারপরে সোমনাথবাবু বলিলেন যে আচ্ছা তবে বসো, মেয়ের গা হইতে সমস্ত গহনা খুলিয়া আনিতেছি, এই বলিয়া তিনি উঠিলেন। মামা বলিলেন, অনুপম এখানে কি করিবে, ও সব এগিয়ে বসুক। ঠিক আছে, তারপর সোমনাথ কি বলিলেন, না সবাই নয়, এখানেই বসিতে হইবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছা বাঁধা গহনা আনিয়া তক্তপোষের উপরে মেলিয়া ধরিলেন। সমস্তই তাহার পিতামহীদের আমলের গহনা, হাল ফ্যাশনের কোনো শুকর কাজ নয়, যেমন মোটা তেমনই ভারী। শেখরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, ই আর দেখিব কি, ইহাতে খাত নেই, এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না। অর্থাৎ যেটা শেখরাকে যেটা নিয়ে গেছিল গহনা ভরি পরীক্ষা করার জন্য, যে যত ভরির কথা হয়েছিল বিবাহের দেওয়া পাওয়া নিয়ে, এই রকম ভরি দিচ্ছে কিনা, এতটুকু ভরে দিচ্ছে কিনা, প্লাস সোনার মান কেমন হবে। তো যেহেতু শেখরাকে নিয়ে গেছে, শেখরা এই গহনাটা হাতে নেওয়ার পরপরই আর পরীক্ষা করতে হয় নাই, মানে হাতে নেওয়ার পরপরই সে বুঝে গেছে কি এটা একদমই পুরাতন আমলের একটা মোটা কাজের, মানে মোটা ভরির একটা কি বলে এটা খুবই রিয়ার একটা খাঁটি সোনার মানের একটা ভরি, এখানে আর কি নেই, পরীক্ষা করার কোনো দরকারই নেই। তো এই বলিয়া সে মকর মুখা মোটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখিল, তাহা বাকিয়া যায়। ঠিক আছে, তো এখানে একটা কথা আছে, তো
সোমনাথ বাবু যে গামছাতে নিয়ে তোমার কি করে এই কন্যার যতগুলো গহনা ছিল যেখানে নিয়ে আসে, ওইখানে বিনোদিতার একটা এই ইয়ারিং ছিল, বুঝতে পারছি? বিনোদিতার একটা কি ছিল, ইয়ারিং ছিল, যেটা তোমার বিনোদিতা এই কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠায়। মানে যখন বিনোদিতা কল্যাণীকে আশীর্বাদ করার জন্য যায়, তখনই কি করে বিনোদিতা এই কল্যাণীকে একটা ইয়ারিং গিফট করে, মানে ইয়ারিং দেয় আর কি আশীর্বাদ করার সময়। তো এই ইয়ারিংটাকে কি করে সোমনাথ বাবু পরীক্ষা করতে দেয় যে তুমি এটাও কি করো, পরীক্ষা করে দেখো যে এটা এখানে কিরকম সোনার মান আছে। তো ওই মুখে মানে ওই ইয়ারিংটা একখানা বালাই একটু চাপ দিয়া দেখিল, তাহা বাকিয়া যায়। মামা তখনই নোট বইয়ে গহনাগুলির ফর্দা ঢুকিয়া লইলেন। পাছে যাহা দেখানো হইল তাহার কোনোটা কম পড়ে। হিসাব করে দেখিলেন গহনা যে পরিমাণ দেওয়ার কথা, এগুলির সংখ্যায় দরে এবং ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে এক জোড়া ইয়ারিং ছিল, একটু আগে তোমাকে যেটা বললাম যে ইয়ারিং, যেটা অনুপমকে কল্যাণীকে কি করা হয়, আশীর্বাদ করার জন্য দেওয়া হয়, মানে আশীর্বাদ করার সময় এটা দেওয়া হয়। সোমনাথ সেইটি শেখরার হাতে দিয়ে বলিলেন, এইটা একবার পরখ করিয়া দেখো। অর্থাৎ সোমনাথ বলেছে, তুমি তো আমার গহনা পরীক্ষা করে দেখলা, সব কিছু কি কোয়ালিটিতে বলো বা কোয়ান্টিটি বলো, সব কিছু বেশি, তো তুমি এটা দেখো যে তুমি যেটা গিফট করেছো তুমি এটা একটু পরীক্ষা করে দেখো, শেখরাকে বলছে। তো শেখরা কহিল, ইহা বিলেতি মাল, ইহাতে সোনার ভাগ সামান্য আছে। অর্থাৎ কি করলো মানে জনসম্মুখে তাকে কি করলো, মানে এক প্রকার অপমান করে দিল আর কি ব্যাপারটা মামাকে। যে সোমনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, এটা আপনারাই রাখিয়া দেন। অর্থাৎ এটা কি করলো, মামাকে বললো যে এটা তোমরা রেখে দাও এই ইয়ারিংটা। তো মামা সেটা হাতে লইয়া দেখিলেন এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। অর্থাৎ যেটা পাঠানো হইলো, এটা যেহেতু একটা ইনসাল্ট একটা ব্যাপার আছে, তো এটা এরকম অবস্থা দেখে মামার মুখ কি হইল, লাল হইয়া উঠিল। দরিদ্র তাহাকে ঠকাইতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না, এই আনন্দ সম্ভোগ হইতে তিনি বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুড়িল। অর্থাৎ তার মামা যেটা চাচ্ছিল যে সোমনাথ বাবুকে একটা অপমান করা যাবে বড়ি নিয়ে বা সোনার নিয়ে, তো এটা তো হলোই না, উল্টোটা কি হলো, তার উল্টো অপমান হয়ে গেল ব্যাপারটা ওইরকম। অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসোগে। তারপর সোমনাথ বাবু বলিলেন, না এখানে সবাই বসিতে হইবে না, চলুন আগে আপনাদের খাওয়াইয়া দিই। এখানে সোমনাথ বাবু কী করতে যাচ্ছে আমরা ইন্টেনশনটা একটু বলে দিই প্রথমে, যে যেহেতু মামার এরকম কাণ্ড কারখানা দেখে প্লাস অনুপমের কোনো রকম মতামত ছিল না, এইসব দেখে এই সোমনাথ বাবু কী করেছিলেন, মনে মনে একটা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই পরিবারে তার মেয়েকে বিয়ে দিবে না। অর্থাৎ যে পরিবারের মেন্টালিটি হচ্ছে এরকম, ওই পরিবারে তার মেয়েকে কী করবে না, বিয়ে দিবে না। কিন্তু মামাকে সোমনাথ বাবু কী ছিল, একটা ক্যারেক্টার হোল্ড করছিল, যে কি বলে মানে তার ক্যারেক্টার ছিল যে এমন যে সে সামনাসামনি বলে দিতে পারতো যে আপনাদের সাথে বিয়েটা হবে না আর এটা ভেঙে দিলাম, কিন্তু এমন না ব্যাপারটা। সে কি করলো, পুরো বরযাত্রীকে খাবার খেয়ে দিল, মানে যেটা এই ভালো একটা মানুষত্বের প্রকাশ করলো আর কি, ব্যাপারটা হচ্ছে ওইটা। তো ওই জন্যই মূলত কী করলো, মানে অনুপমকে বলছে যে না তুমি এখন সবাই গিয়ে বসবে না, তুমি আগে কী করলো মানে খাওয়া দাওয়া করে নাও। তো মামা বলিলেন, সে কি কথা, লগ্ন? সোমনাথ বলিলেন, সেজন্য কিছু ভাবিবেন না, এখন নতুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলিয়া বোধ হইল। মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আরম্ভ ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেরই তৃপ্তি হইল। বরযাত্রীদের খাওয়া শেষ হইলেই সোমনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বলিলেন, সে কি কথা, বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া? অর্থাৎ যখন বরযাত্রীর খাওয়া শেষ তখন সোমনাথ বাবু কী করছে, অনুপমকে বলছে যে তুমি খেয়ে নাও, তুমি একটু কী করে নাও ভাত, এই মানে যেটা আয়োজন ছিল এটা তুমি আহার করে নাও। তো এটা শুনে মামা বলছে কি, এটা তো কি কেমন কথা, বিবাহের পূর্বে বর কেমনে খাই, মানে বর যে তো সবার শেষে খাই বিবাহের পরে। তো এই সম্বন্ধে মামার কোনো মত প্রকাশ করে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বলিলেন, তুমি কি বলো, মানে ডিরেক্টলি বলতেছে অনুপমকে, বসিয়ে যাইতে দোষ কিছু আছে? মূর্তিমতী মাতৃ আজ্ঞাস্বরূপে মামা উপস্থিত, তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব, আমি আহারে বসিতে পারিলাম না। তখন সোমনাথ বাবু মামাকে বলিলেন, আপনাদিগকে অনেক কষ্ট দিয়াছি, আমরা ধনী নাই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারিনি, ক্ষমা করিবেন, রাত হইয়া গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছে করি না, এখন তবে। তো মামা বললেন, তার সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি। সোমনাথ বললেন, তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। মামা আশ্চর্য হইয়া বলিলেন, ঠাট্টা করিতেছেন নাকি? সোমনাথ কহিলেন, ঠাট্টা তো আপনি করিয়াছেন, ঠাট্টা সম্পর্কটা গ্যাস্ট্রিক করিবার ইচ্ছা আমার নেই। এখন আমরা খাতার মধ্যে একটা পয়েন্ট লিখি যে ঠাট্টা সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, বলতে
সোমনাথ বাবু কি বুঝিয়েছেন, ঠিক আছে, বলতে সোমনাথ বাবু কি বুঝিয়েছেন এই লাইনটা আমরা খাতার মধ্যে লিখি। আমরা একটু ফাস্ট যাচ্ছি কারণ গল্পটা একটু আরও অনেক কি রয়ে গেলো, পার্ট রয়ে গেলো, একটা বড় একটা গল্প, ওর জন্য মূলত ফাস্ট যাওয়া। তো আমরা যেগুলো পড়লাম একটা সামারি করে তোমাদের বলে দিই যে যখনই খাওয়া দাওয়া শেষ, ঠিক আছে, তখনই কি করলো, অনুমান মামা চাচ্ছিল যে কি করতে তোমার মানে বিবাহ হাসি বসতে, কিন্তু বাবু যেটা এই মাইন্ডে যেটা সেট আপ করেছিল যে তাদেরকে খাওয়া দাওয়া করে কি করবে, বিদায় করে দিবে, মানে বিয়েটা আর হবে না। তো তিনি একটা ভালো একটা মন মানসিকতা পরিচয় দিলেন যে ডিরেক্টলি বলতে পারতেন যে বিয়েটা আর হবে না, কিন্তু এটা না বলে তিনি কি করলেন, বরযাত্রীদের ভালো মতো খাবার দাওয়া করালেন, আহার করালেন, তারপরেই মূলত বললেন যে কি বিয়েটা আর হবে না। তো এখানে একটা পয়েন্ট নোট করার মতো, এটা হচ্ছে যে বরযাত্রীদের সবাই কিন্তু আহার করছে, শুধুমাত্র অনুপম ছাড়া, ঠিক আছে। এটা অনেকেই জানি না বা অনেকে গল্পতে ক্যাচ করতে কষ্ট হয়। তো এটা পয়েন্ট টু বি নোটেড যে অনুপম শুধু একমাত্র ব্যক্তি ছিল যে কি করে নেই, বরযাত্রীদের মধ্য থেকে খাবারটা খাই নেই, মানে আহারটা করে নেই, ঠিক আছে, এটা মনে রাখবেন আপনারা। তারপরে চলে আসি আমরা। মামা দুই চোখ এত বড় করিয়া মিলিয়া অবাক হইয়া রহিলেন। সোমনাথ কহিলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এই কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না, ঠিক আছে, অর্থাৎ যা যা বললাম আর কি। আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন। এটা অনুপম বলেছে যে যেহেতু তার কোনো ব্যক্তিত্ব নেই, মানে ওই জন্য সব কথা এই সোমনাথ কাকে বলেছে, এই তার মামাকে বলেছে, কিন্তু যেহেতু অনুপম যেহেতু বর, তার একটা কি থাকার কথা ছিল, মানে একটা ইম্পর্টেন্স বা থাকার কথা ছিল, সব কথা তাকে বলা হচ্ছিল, কিন্তু এটা বলা নেই যেহেতু তার কোনো কি নেই, ব্যক্তিত্ব নেই, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই। তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। যার লণ্ঠন ভাঙ্গিয়ে চড়িয়া জিনিসপত্র লণ্ডমণ্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। অর্থাৎ এইসব শোনার পরে, অর্থাৎ বিয়ে যে হবে না এটা শোনার পরে বরযাত্রীদের কি ছিল, একটা ক্ষোভ, একটা কি বলে, একটা মানে একটা খবর বহিঃপ্রকাশ হলো আর কি। তো তারা সবকিছু ভেঙে চুরে কি করলো, মানে বিয়ে বাড়ি থেকে আসরটা ত্যাগ করলো। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রোশন চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজিল না, এবং অব্রের জারগুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্য বরাদ দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। বাড়িতে সকলের রাগিয়ে আগুন। কন্যার পিতার এত গুমর কলিজে চার পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ের দেন কেমন করিয়া, কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তির উপায় কি। অর্থাৎ যখনই তারা চলে আসে বিয়ে বাড়িতে ভেঙে চড়ে, তখন কি করে কন্যা মানে মামারা আলোচনা করে আর কি, কন্যার পিতার এতই গুমর, মানে এতটাই এই কি করে মানে অ্যাটিটিউড যে কি করে মানে মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, মানে এটা তো অনেক একটা বড় একটা ব্যাপার তৎকালীন সময়ের মধ্যে, এমনকি বর্তমান যুগেও যে মেয়ের বাবা তো কোনোদিন মেয়ের বিয়ে ভাঙে না, মানে ব্যাপারটা এমন যে মেয়ের বিয়ে যদি ভেঙে যায় এটা তার মেয়ের বিয়ে দিতে এরকম কষ্ট হয়। কিন্তু কল্যাণীর বাবা যেটা ছিল এটা কি করে নেয়, এটা কনসিডার করে নেয় ব্যাপারটা, বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বললাম, মানে অন্য সাথে কি করে নেয়, আপোষ করে নেয় আর কি। তো যেহেতু যখন এই কথাগুলো যখন এই মামারা যখন আলোচনা করে, তখনই তাদের মনে থেকে একটা প্রশ্ন জেগে ওঠে যে পিতা মেয়ের বিবাহ হইবে না এই বই যার মনে নেই তার শাস্তি তো কোনো রকম ভাবে কি করা যায় না, মানে তাকে আলোচনা রাখা যায় না, ঠিক আছে। যার মনে ভয় থাকে তাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তার মনে তো কোনো ভয় নেই। তুমি বুঝতে পারছো ব্যাপারটা? আশা করি আমরা এতটুকু পর্যন্ত গল্পের সামারিটা বুঝলাম। বাকি পার্ট আমরা তৃতীয় পর্বে অর্থাৎ থার্ড পার্টের মধ্যে কী করবো আমরা আলোচনা করবো। আজকে আমরা এতটুকু পর্যন্ত রেখে দিই। দেখা যায় সবার সাথে তৃতীয় পর্বে অবশ্যই গল্পের পুরোটা পার্ট তোমরা পড়বে, না হলে গল্পের অর্ধেক সামারি পড়ে কখনোই গল্পের মূল গ্রিপটা তোমরা কী করতে ধরতে পারবে না, কারণ একটি গল্পের পুরো অংশ থেকে কি আসে, প্রশ্নটা আসে। তো এখন আমরা কিন্তু গল্পের মূল এই কি বলে কনসেপ্ট যেটা ছিল ওইটাতে এখন প্রবেশ করে নেই। আস্তে আস্তে আমরা তৃতীয় পর্বে চতুর্থ পর্বে এটা আসবে, তাহলে আলোচনা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।